আমার প্রিন্সেসের জন্য অপেক্ষা করছিলাম। ও যেহেতু ঘুমাচ্ছিল, ব্ল্যাক কফির সঙ্গে হচ্ছে বাটার নিয়েছি, কারণ দেখা যায় মানে করার নেই বলতে হচ্ছে আর নাস্তা বানাবো বা কেউ খাবে ওইরকম মানুষটা বেশি শৌখিন আমার আব্বু। তো ওই জায়গা থেকে মানে আব্বুর ওই জিনিসটা আমি পেয়েছি আমার মনে হয় করতে পারি। তবে এই যে প্রিন্সেসের সঙ্গে গল্প করে ওকে সময় ভেবেছি ডক্টরের কাছে যাবো ভেরি সুন, দেখা যাক কবে যেতে পারি। কোনো প্যারা নেই। এখানে একটু পেঁয়াজ আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ একটু রোস্ট বানাবো, আমার মিষ্টি হয়নি। তারপরে হচ্ছে একটু মধু নিয়েছি যাতে খেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরারিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। অনেকগুলো কাজ করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি, স্টার্ট করা হয়নি। আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, আর যতটুকু পসিবল ততটুকু কাজ করেছি, কারণ আমার প্রিন্সেসের জন্য অপেক্ষা করছিলাম। ও যেহেতু ঘুমাচ্ছিল, ওর হচ্ছে মানে ঘুমের মধ্যে ডিস্টার্ব হলে, শব্দ হলেও ঘুমাতে পারে না। খুবই হালকা ওয়েটের ঘুম হয় আমার বাচ্চার। ওর ঘুমালে, ওর পাশে কথা বললে ও হচ্ছে রেগে যায়। তো তার জন্য দেখা যায় বেডরুমে ঢোকাই হয়নি। আমি আমার মতো করে কাজ করেছি। দেন এখন হচ্ছে আমার প্রিন্সেস ঘুম থেকে উঠেছে, বেডটা গুছাবো আর অন্যান্য অনেক কাজ করব। নর্মালি হয় যে সকাল সকালে একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, আস্তে আস্তে রুটিনটা চেঞ্জ করে ফেলবো, কারণ বাচ্চাকে স্কুলে দিলে তো আমার ইচ্ছা আছে মর্নিং শিফটে দিব। স্কুলে দিলে দেখা যায় তখন তো মানে এই যে 10টা বাজে ঘুম থেকে ওঠার অভ্যাসটা যেটা আমার প্রিন্সেসের, বেসিক্যালি আমার তো আর 10টা পর্যন্ত ঘুমানো হয় না। আমার হাজব্যান্ড উঠে 8টার দিকে, তো 8টা সোয়া 8টার মধ্যে কিন্তু আমরা উঠে যাই, 8:30 সর্বোচ্চ। তো বাবু যেহেতু 10টা পর্যন্ত ঘুমায়, কোনোদিন 10:30টায় উঠে। তো গ্রাম থেকে আসার পর ভাবলাম যে ওর এই অভ্যাসটা চেঞ্জ করি, কারণ দেখা যায় স্কুল দিলে তখন এত বেলা পর্যন্ত ঘুমাতে পারবে না, এক আর না ঘুমালে কিন্তু বাচ্চাদের মেজাজ এমনি খিটখিটে হয়ে যায়। এখন থেকে যদি অভ্যাসটা চেঞ্জ করি তাহলে ওর জন্য বিষয়টা সহজ হয়ে যাবে, আর আমারও ওকে মেনটেন করতে অনেক বেশি ইজি হবে। সেই জায়গা থেকেই ভাবলাম যে এখন থেকে একটু একটু করে অভ্যাস করি, যেহেতু বড় হচ্ছে। আর বিশেষ করে আর বেশি দিন কিন্তু নাইও, মানে দেখা যায় প্রপারভাবে যদি ক্লাসটা শুরু হয় হয়তো বা ডিসেম্বর জানুয়ারি থেকে, বাট ভর্তিগুলো কিন্তু আগেই নিয়ে নেয়। জুন জুলাই আগস্ট থেকেই দেখা যায় ফর্ম টর্ম সারা শুরু করে দেয় ঢাকায় একটু ভালো স্কুলগুলোতে। তো বুঝতে পারছি ওই জায়গা থেকে একটু প্রিপারেশনেরও ব্যাপার আছে। ভাবলাম যে এখন থেকে ওকে একটু একটু করে পড়তে বসানো স্টার্ট করব, আর ওর ঘুমের রুটিনটাও চেঞ্জ করব। তো এখন হচ্ছে মানে ওকে নাস্তা খাওয়াবো, তার আগে টুকটাক কিছু কাজ করব, গাছে একটু পানি দিব, যাই করি না কেন সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে চেষ্টা করব প্রপার একটা ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষই দুইজন, আমার হাজব্যান্ড তো কি বলবো হিসাবের বাইরে, কারণ সকালে যায় রাতে আসে, বাচ্চারা তো থাকেই না সারাদিন। সো আমাদের কিভাবে টাইমটা আমরা স্পেন্ড করি, কিভাবে যাই, সেইগুলো আজকে ব্লগে থাকবে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যদি প্রথমবার কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। একটু পর পর এসে আমাকে উকি দিয়ে যাচ্ছে, আমি কি করি সেটা দেখছি আমার প্রিন্সেস। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, এখান থেকে স্টার্ট করছি। এখানে হচ্ছে পানি বসিয়েছি, এটা দিয়ে হচ্ছে ব্ল্যাক কফি বানাবো তার জন্য। তো এই ভিডিওটা করেছিলাম আমার হাজব্যান্ড থাকার সময়, তখন হচ্ছে আমার প্রিন্সেস ঘুমাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই অংশটুকু অ্যাড করে দেই। তো এই তো ব্ল্যাক কফির সঙ্গে হচ্ছে বাটার নিয়েছি, কারণ দেখা যায় বুলেট কফি যদি বানাই তাহলে এটাকে আবার ব্লেন্ডার করতে হবে, এটার সঙ্গে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করতে হবে, বহুত প্যারা। সো অত প্যারার মধ্যে আমরা যাই না, জাস্ট হচ্ছে ব্ল্যাক কফি সঙ্গে একটু বাটার বাগিয়ে দিয়েই খেয়ে ফেলি। তো আমার হাজব্যান্ড বেসিক্যালি এটা সব সময় খায়, বাট আমি ততটা খেতে পারি না, আমার কাছে ভীষণ তেতো লাগে। তো আজকে ভাবলাম কেন না যাই হোক ওর সঙ্গে খেয়ে নেই, স্টার্ট করি, না হয় পরে আর খেতেই পারবো না, কারণ এটা আমি একদমই মুখে দিতে পারি না, আমার কাছে এরকম একটা ফিল আসে। তো আমার হাজব্যান্ড তো চলে গেছে, তারপর থেকেই তো ভিডিওগুলো যেটা বললাম তোমাদের স্টার্ট করেছিলাম, জাস্ট অতটুকু ছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এদিকে হচ্ছে নুডলস রান্না করব আমার প্রিন্সেসের জন্য, তাই এই তো নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ বাচ্চাদের সব সময় কিন্তু একই টাইপের খাবার দিলে ওরা একঘেয়েমি চলে আসে, খেতে একদমই পছন্দ করে না। তো গতকালকে হচ্ছে আমার প্রিন্সেস বানানা খেয়েছিল, একটা ডিম খেয়েছিল আর একটা বানানা খেয়েছিল, তাই আর সকালে ওর কোনো নাস্তা লাগেনি, যদিও খুবই অল্প খায়। তো একটা ছোট্ট একটা কলা একটা ডিম ওর জন্য যথেষ্ট, কারণ সেটা খাওয়াতে খাওয়াতে ওকে 1 ঘন্টা লেগে গেছে, তাই আর সকালে নাস্তা করা হয়নি বা বানানোও হয়নি ওর জন্য এক্সট্রা করে। তো আজকে ভাবলাম একটু নুডলস করে দিই ওকে, আমি অপশন দিয়েছিলাম তুমি কি খাবে, রুটি খাবে নাকি নুডলস খাবে, তো ও হচ্ছে এটাই সিলেক্ট করেছে।
তো এই তো নুডলসটা বানাচ্ছি, আর তেমন কোনো কিছু করার নেই এখন আর, মানে করার নেই বলতে হচ্ছে আর নাস্তা বানাবো বা কেউ খাবে ওইরকম মানুষ তো আর নেই। তাই আমরা শুধু একটু নুডলস একটু বেশি করে নিয়েছি, 2টা প্যাক নিয়েছি, যাতে আমার প্রিন্সেসের দুজনের মিলে হয়ে যায়। তারপরেও দেখা যায় অনেকটা থেকে যাবে এখান থেকে, ওর বাবা এসে রাতে খাবে বা বিকালে নাস্তা হয়ে যাবে, কারণ এর থেকে অল্প তো আর রান্না করাই যায় না। ইদানিং স্কিনে এত বেশি প্রবলেম দেখা দিয়েছে, মানে এত বেশি চুলকায়, বিশেষ করে আমার 2 হাত মনে হচ্ছে মানে একদম ছোপ ছোপ দাগ পড়ে গেছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবে আমার হাত কতটা কালো হয়ে গেছে। তো এই সমস্যাটা কেন হয়েছে আমি জানি না। গ্রামে যাওয়ার পর কয়েকজনের সঙ্গে কথা হলো, সবাই আমার কাছে একই রকম কথা বলল যে তাদেরও নাকি চুলকানি হয়, সমস্যা হয়, মানে অ্যালার্জি থেকে চুলকানিটা হয় না, কি কারণে জানি না, স্কিনের প্রবলেমটা আর কি দেখা দিয়েছে। দেন আমার চাচাতো ননাস আছে, সেও সেম কথা বললো, তার বাচ্চাদেরও একই সমস্যা হচ্ছে। আসলে এটা কেন হচ্ছে জানি না। অনেকে আবার বললো করোনা ভাইরাসের টিকা যারা নিয়েছে তাদের হচ্ছে। বেসিক্যালি আমি তো একটাও নেইনি করোনা ভাইরাসের টিকা। সো আমার কেন হচ্ছে হাতে পায়ে মানে এরকম চুলকায় কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, মাঝে মাঝে সোপ সোপ কালো দাগ হয়ে গেছে। তো ভেবেছি ডক্টরের কাছে যাবো ভেরি সুন, দেখা যাক কবে যেতে পারি। আমার সারাদিন শেষে না বাসায় রেস্ট নিতে ভালো লাগে, কেন যেন বাইরে একদমই ভালো লাগে না। বিশেষ করে তীব্র গরম পড়েছে, এই গরমে বের হওয়া মানে একদম কি না খেয়ে বাসায় বসে থাকলেও মনে হয় একটু অন্যরকম শান্তি লাগবে। যাই হোক, আমার প্রিন্সেস দেখো, তাকে নাকি সস কম দিয়েছি, তার জন্য আবার তাকে আরেকটু দেওয়া লাগলো, কারণ সে মানে সসের পাগল। আমার বাচ্চাটা এত বেশি পছন্দ করে সস খেতে, যদিও খুব একটা দেই না। এই এই খাবারগুলো আমার খুব একটা পছন্দ নয়, তারপরেও দেখা যায় মানে খেতে ভালো লাগে বা একটুখানি নিয়েছি, ওটাই আনাম। তো আমার বেবি দেখা যায় মানে যখন একটু ভাজা পোড়া আইটেম থাকে, নুডলস থাকে, তখন তো সে সস খাওয়াটা একদমই বাদ দিতে পারে না। মানে ভাবে যে মা তো সবসময় দেয়ই না, এখনই সুযোগ একটু খেয়ে নেই। এনিওয়েজ, বিছানা গোছাতে চলে এসেছি, আগে নাস্তা করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চার উঠতে একটু লেট হয়েছে। আর আমিও নাস্তা করে নিয়েছি, বেবি ওই রুমে খাচ্ছে আর টিভি দেখছে, আমি চলে এসেছি বেডরুম গুছাতে। আর এই কাজটা সব সময় দেখা যায় আমি রান্নাঘরে ঢোকার আগেই করি, না হয় একটা অলসতা লেগে যায়। চেষ্টা করি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই করতে, যেদিন লেট হয় বাবুর উঠতে ওই দিন আগে ওকে নাস্তা দিয়ে তারপরে করি। তো হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিব, সঙ্গে ক্লিনও করে নিব, কারণ আমার মনে হয় বেডরুমটা গুছানো থাকলে না একটু মানসিক শান্তি লাগে। যখন আমি রান্নাঘর থেকে এসে ফ্যানটা ছেড়ে বসি 2-1 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য, তখন আমার কাছে একদম দেখা যায় ক্লান্তিটা একদম কমে যায়, অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। গরমটা কমলে ভেবেছি একটু মানে বেরোবো, একটু মার্কেট যাবো, টুকটাক কিছু কিনবো। আমার সংসারে এই পর্যন্ত আমি যতটুকু কিনেছি সব নিজের ইচ্ছায়, কারণ আমার হাজব্যান্ড কেনাকাটার দিকে একদমই মনোযোগ নেই। বিশেষ করে সংসারের জিনিস, এক একটা মানুষ থাকে না, এক এক দিকে মানে নজরদারি বেশি থাকে। তো আমার হাজব্যান্ডের যেমন সংসারের জিনিসপত্র দিকে কোনো নজরদারি নেই, এইগুলো হচ্ছে আমার মানে শখ। যতটুকু যা কিনেছি আমার জায়গা থেকে, আমার ইচ্ছা থেকে, মানে ও কখনো কিনতে না বলে না, বাট ওর ওই অভ্যাসটা নেই। আমাদের বাড়িতে দেখা যায় সিলভারের হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাচের যেগুলো একটু দামি দামি জিনিসপত্র, মানে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে সবই কিন্তু আমার আব্বু ঢাকা থেকে নিয়ে গেছে। আব্বুর অনেক বেশি শৌখিন আমার আব্বু, তো ওই জায়গা থেকে মানে আব্বুর ওই জিনিসটা আমি পেয়েছি। আমার মনে হয় যে আমি অনেক বেশি শৌখিন টাইপের, তবে আমার হাজব্যান্ড একদমই এগুলোর ধারে পারে নেই। তো ভেবেছি যাব একটু, আমি টুকটাক কিছু মানে জিনিসপত্র কিনবো, রান্নাঘরে কিছু দরকার। ঈদের আগেই কিনতে চেয়েছিলাম, যেহেতু ঈদের গ্রামে চলে যাওয়া হবে, তাই আর তেমন গুরুত্ব মনে করিনি। তবে একটা প্রেশার কুকার কিন্তু আমাকে কিনতেই হবে। এই প্রথম হচ্ছে আমার মনে হয়েছে আমার প্রেশার কুকার কেনা উচিত, কারণ দেখ ইচ্ছা থাকলে অনেক আগেই কিনতে পারতাম, অনেক জিনিসপত্র কিনেছি, তবে প্রেশার কুকারটা আমার কখনো ওইভাবে মনেই টানেনি যে আমার একটা প্রেশার কুকার দরকার। তো এখন মনে হলো যে না, একটা প্রেশার কুকার দরকার আছে, কারণ দেখা যায় যেই গরম পড়েছে হুটহাট কারেন্ট চলে যায়, তখন মাংস টাংস রান্না করলে খুব দ্রুতই কিন্তু হয়ে যায়। তার জন্য মনে হলো রাইস কুকার, প্রেশার কুকার এগুলো না আমার কখনো ওইভাবে আসে না, কিনতেই হবে, এগুলো লাগবেই, সেই ফিলটা কখনো আসেই নাই। মানে আমার মনে হয় আমি নর্মালি কাজ করে অনেক বেশি স্যাটিসফাই, একটা তৃপ্তি লাগে আমার কাছে, তার জন্য কেনাও হয়নি। দেনেই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু ভালো রেখেছে, এখন আগের তুলনায় ভালো আছি, চাইলে কিছু কিনতে পারি। তো সেই জায়গা থেকে মনে হলো সব কিছু থাকা উচিত, কিনে রাখি। দেনেই তো যাব। আর আমার ঈদের সালামি
টাকাটা তো রয়েছে, ওটা দিয়েই বেসিক্যালি কিনবো। বাই দ্য ওয়ে, এবার কিন্তু আমার হাজব্যান্ডের থেকে আমি এদের জোর করে সালামি নিয়েছি। প্রতি বছর সে আমাকে শুধু 1,000 টাকাই দেয় সালামি। তো ভাবলাম যে এই 6 বছরে কি আমার প্রমোশন হয়নি? তোমার তো প্রমোশন হয়, বেতন বাড়ে বা বোনাস বাড়ে যারা কাজ করে, জব করে। তো আমারটা কেন বাড়ে না? আমার কেন প্রমোশন হয় না? এবার জোর করে 5,000 টাকা নিব ভেবেছিলাম সালামি। দেন 5,000 টাকা নেওয়া হয়নি, 4,000 টাকা নিয়েছি, 1,000 বাকি ছিল, সেই বাকিটা সে আর আমাকে দেয়নি। তো ভাবলাম কেননা এই টাকাটাই কাজে লাগিয়ে ফেলি, কারণ টাকা তো মেয়ে মানুষের হাতে থাকেই না। অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো আমার ডাইনিংয়ের অবস্থা। এখন হচ্ছে ডাইনিংটা গুছাবো, দেন হচ্ছে রান্নাঘরে ঢুকবো। আর এদিকে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার প্রিন্সেস। অ্যাকচুয়ালি আমি যতটুকু কাজ করি তার থেকে বেশি টাইম ওয়েস্ট হয় আমার বাচ্চাদের দিকে নজর দিলে। কিছুই করার নেই, ও যেহেতু সারাদিন একাই থাকে, ওর দিকেও আমার খেয়াল রাখতে হয়। আমার পুরো বাসার কাজ রান্না বান্না জাস্ট আমার 2 ঘন্টা সময় দিলে মনোযোগ দিয়ে হয়ে যায়, যদি আমি ভিডিও না বানাই বা অন্য কোনো কাজ না করি। 2 ঘন্টা বেশি আমার লাগে না আমার বাসার কাজ কমপ্লিট করতে, আমি খুব দ্রুত করতে পারি। তবে এই যে প্রিন্সেসের সঙ্গে গল্প করে ওকে সময় দিয়ে এটা করি ওটা করি করতে করতে না অনেকটা সময় চলে যায়। এখানে 2টা মুরগি ভিজিয়েছিলাম, আর একটা মুরগি তো রান্না করব, আর একটা কেটে কুটে রেখে দিব তার জন্য। তো রান্না করবে, এর মধ্যে মনে পড়েছে আমার আদা রসুন ব্লেন্ডার নেই। এবার বুঝতে পারছো আমি কোন টাইপের মানুষ। অবশ্য আদা কাটা ছিল ফ্রিজে, আর রসুন ছিল না, তার জন্য আগে ব্লেন্ডার করিনি। তবে এই আগামী 2-1 দিনের মধ্যে না ভুলেই গেছিলাম, সরি গত 2-1 দিনের মধ্যে, যে আমার করা উচিত। তো একটুখানি রসুন তাড়াতাড়ি কেটে আদা দিয়ে তো ব্লেন্ডার করে নিচ্ছি, যাতে আমার 2-1 দিন হয়ে যায়, তারপরে পরে করব বেশি করে। এখন যেহেতু রান্নার সময় হয়ে গেছে, তাই যতটা করেছি আমার কিন্তু ততটাই হয়ে যাবে। আর এটা কিন্তু আমার জুসারের মানে ব্লেন্ডার, হ্যাঁ প্যানাসোনিকের একটা ব্লেন্ডার, এটা খুবই ভালো জুস করে এটাতে। তো আমি দেখো তাড়াহুড়া করে ওটাই বসিয়ে দিয়েছি, মানে আদা রসুন করছি। যাই হোক, এটার বয়স কিন্তু মোটামুটি অনেক হয়েছে, তারপরে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আমার ছোট্ট একটা আইসক্রিমের বক্স দেখো 1 বক্স হয়ে গেছে, যতটা হয়েছে আজকে হয়ে কালকেও হয়ে যাবে, পরশুদিন হয়ে যাবে, কোনো প্যারা নেই। এখানে একটু পেঁয়াজও আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ একটু রোস্ট বানাবো আমার প্রিন্সেসের জন্য। যখন আমি মুরগি কাটছিলাম বারবার ঘুরে ঘুরে আমাকে বলছিল মাম্মি ওইভাবে রান্না করে দিও। তো আমি ওকে আবার জিজ্ঞেস করতেছিলাম কোনভাবে রান্না করে দিব, মানে ও আমাকে বুঝিয়ে বলতে পারছিল না যে ও রোস্ট খেতে চায়। ও বারবার এক একটা বলে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, নর্মালি আমরা যেভাবে রান্না করি সেইভাবে না, একটু দুধ দিয়ে একটু মজা করে, মানে এই বাবা আমাকে বলে দিচ্ছিল। তো ভাবলাম যেহেতু মেয়ে আবদার করেছে, ঠিক আছে আমাদের জন্য তার রান্না করছি না, একটু বেশি করে রান্না করি যাতে ওর 2 দিন হয়ে যায়। এখানে আমি বাদাম পেস্টও করে নিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ, তারপরে মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা আছে, জয়ফল আছে, লবণ আছে, আর একটু হচ্ছে মরিচের গুঁড়ো আছে, সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা রোস্টের জন্য আমার লাগবে, কারণ যেহেতু আমি ঘরোয়াভাবেই রান্না করব, আমার প্রিন্সেসের জন্য বিশেষ করে ওর কথা মাথায় রেখেই কিন্তু আমাকে রান্না করতে হবে। আজান দিয়েছে অনেক আগেই, আমি তো খুব তাড়াহুড়া করছিলাম, মাঝখানে অনেক কাজ করেছি, ভিডিওটা অনও করিনি যে আমার হেল্পিং হ্যান্ড কখন চলে আসবে। আবার হচ্ছে উনি এসে তো কাজ শুরু করে দিবে, তার আগে গুছগাছ হবে না। তো ওনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছে সে আসবে না, মনটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করে নিজের কাজ নিজে শুরু করলাম। এই তো রোস্টটা হয়ে গিয়েছে, আমি যেমনটা মানে আমার প্রিন্সেস পছন্দ করে তেমনভাবেই করেছি। তো লাইটের কারণে কালারটা একটু অন্যরকম লাগতে পারে, বাট এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার বেবি তো মাশাল্লাহ, ওর 1 চামচ পোলাও নিয়েছি, ও এতটুকু পুরাটাই খেয়েছে। যদিও এতটুকু খাবার খাওয়াতে ওকে আমার 1 ঘন্টা লেগে যায়, তবে আজকে কিন্তু তেমনটা হয়নি। ও হচ্ছে পোলাও দিয়ে রোস্ট অনেক বেশি পছন্দ করে। হাফ পট চাল ছিল, সেটাই রান্না করে দিয়েছি যাতে আমার প্রিন্সেসের হয়ে যায়। তো বিকালবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি টুকটাক কাজও করে নিয়েছিলাম। এখন হচ্ছে চা বসাইছি, একটু টিভি দেখবো আর চা খাবো, কারণ সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আমার ইদানিং চা বানাতে গেলে একটা বিষয় হয়, সেটা হচ্ছে আজকেও চার পাতিল পুড়ে গেছে, মানে দেখা যায় বসিয়ে রেখে অন্য কাজে চলে যাই, তারপরে গ্যাস কীভাবে যেন বেড়ে যায়, আর তখনই হচ্ছে আমার হচ্ছে পাতিল পুড়ে যায়। এখন আবার সেই একই সমস্যায় পড়েছি, পানি নেই, পানির জন্য অপেক্ষা করছি। আমি আমার লাইফে সব থেকে বেশি কি বলবো, মানে এটা আমার কাছে পেইনফুল মনে হয়, একদমই পানি না থাকলে কোনো কাজই করা যায় না। তো যাই হোক, আমার নিধি আর নিধির বাবা হচ্ছে ঘুমাচ্ছে, ওর বাবা আজকে চলে এসেছে, আর আমি আমার জন্য চা বানাচ্ছি, কারণ ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। ওরা মানে কী বলবো, মা আমি বলতেছিলাম, মানে বাপ বেটি হচ্ছে দরজা লাগিয়ে এসি ছেড়ে ঘুমাচ্ছে, আমাকে ঢুকতেই দিচ্ছে না।
তো ভাবলাম আমি একা একা কেন বোর হব, আমি একটু চা বানাই, একটু চা খাই আর টিভি দেখি, আমার সময়টা কেটে যাবে। যদিও মানে এতটা সময় নেই বসে থাকার মতো, কারণ আমি সারাদিনই টুকটাক করে কাজ করতে থাকি কিছু না কিছু। একটু সেলাই কাজে বসবো, একটা কাঁথা সেলাই করব, একটা কাঁথা বানাবো ভাবছি। তো কাপড়গুলো হচ্ছে বেডরুমে আছে, তার জন্য বুঝতে পারছি না। তো এই তো চাটা করে নেই। চা তো করে নিয়েছি, সঙ্গে বিস্কিটও নিয়েছি, কারণ একটু ক্ষুধাও লেগেছে, সেই দুপুরবেলা খেয়েছি, মাঝখানে কিন্তু আর কিছু খাইনি, যদিও আজকে ভাত খাইনি, তার জন্য ক্ষুধাটা একটু বেশি লেগেছে। তো দুধ চার মধ্যে কিন্তু আমি হচ্ছে একদমই সামান্য চিনি দিয়েছি। আসলে আজকে চা খুব একটা মজা পাচ্ছিলাম না, কারণ দুধ চা মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, একটা ন্যূনতম মিষ্টিটা দরকার। যেহেতু সামান্য একটু চিনি নিয়েছি, একদমই মিষ্টি হয়নি, তারপরে হচ্ছে একটু মধু নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তবে আমার কখনো দুধ চা কিন্তু মধু দিয়ে খাওয়া হয়নি, রং চা খেয়েছি অনেক। তবে এটার ফ্লেভারটা খুব ভালোই লাগছিল, খেতে খুব একটা খারাপ লাগছিল না। তো তেমনভাবে তো ডায়েট করা সম্ভব না আসলে, প্রপারভাবে ওইভাবে করতেও পারবো না, যতটুকু সম্ভব খাবার দাবার একটু মেনটেন করার চেষ্টা করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।